আপনারা যেদিন থেকে এই মেশিন লার্নিং এর জগতে পাড়া দিছেন এবং এই সিরিজটা দেখা শুরু করছেন তখন থেকেই আপনাদের বুঝা ফেলা উচিত ছিল যে ভাই এই জগৎটাতে থিওরিটিক্যাল পড়ালেখার কোনো শেষ হইতে যাইতেছে না এবং এর থেকে ভালো হইতো যদি আপনারা কোনো একটা গ্রামে চলে যেতেন, ওই জায়গায় একটা গরুর খামার দিতেন, গরুর দুধ দোয়াইতেন, দুধ বেচতেন, টাকা কামাইতেন, মুরগি পালতেন, মুরগি ডিম দিত পুতপুত করে, ওই ডিম বাইজা ওইটা খাইতেন। ভাই পেটও ভরা থাকতো, পকেটের টাকাও থাকতো। গরু কি কিউট একটা জিনিস, ওটা মাঝে মধ্যে গুতা দেয়। যাই হোক, ওই গুতা খাইতে আরাম এলাকার কথা। লাথি দিলে ব্যথা লাগে, ল্যাঞ্জা দিয়ে যখন বাড়ি দিব মুখের মধ্যে তখন আবার একটু খারাপ লাগে। ল্যাঞ্জার মধ্যে গু থাকলে আরো জানি কিরকম লাগে। যাই হোক, ওই দিকে না যাই, কিন্তু আমার এখন এর লেগে জানি মনে হইতেছে এই সিরিজটা শুরু করার পর যে কের লেগে আমি শুরু করছিলাম। ভাই আমি আব্বারে কইতে পারতাম, আব্বা আমার কয়টা টেয়া দেন, আমি বাড়ির যাইয়া গরুর খামার দিই, 2-3টা গরু কিনা নিমুনি, একটা সার থাকবো, বাকি সবটি গরু থাকবো, বাচ্চারও অভাব হবো না, 2-3টা মুরগির বাচ্চা কিনা নিমুনি, অগরে খাওয়ানো দেন না কেন, ছেড়ে দিলেই খালি পুত করে খাওয়ালায়, বড় হয়ে যাবো গা, ডিম দিব, বেচা টাকা কামামু। কিন্তু না, আমার ইচ্ছা হইলো যে ইউটিউবার হমু আমি। এখন আমি এনস্যাম্বল নিয়ে কথা কইতেছি, যাকা ওইদিকে না যাই, মনের কষ্ট মনের ভিতরে বহারেই আপনাদের সাথে এনস্যাম্বল নিয়ে কথা বলি। এন্ড আজকের ভিডিওর মেইন টপিক খুব সম্ভবত আপনারা বুঝা গেছেন। 2 মিনিট ধরে তো আপনারা এই একটা লেখার দিকে তাকায় রয়েছেন। আমার হাতের লেখা খুবই খারাপ, খুব সম্ভবত আপনারা বুঝেন নাই যে আমি ওখানে কি লিখছি। আমি লিখছি এনস্যাম্বল, এবং আজকে আপনাদের সাথে এটা নিয়ে কথা বলতে হবে। ইন্ট্রোটা অনেক লম্বা হয়ে গেছে, ভেরি সরি ফর দ্যাট। নিজের ফ্রাস্ট্রেশনটা একটু ঝাড়তে এলো, আর আমি এই ভিডিওর অনেকগুলা টেক নিয়ে নিছি। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও আমার সাথে কিভাবে আপনারা গরুর খামার দিতে চান সেটা নিয়ে কথা বলতে পারেন। আমিও আপনাদের সাথে আমার আইডিয়াস গুলো শেয়ার করবো। একসাথে ভাই গরুর খামার দিব না, যখন টাকা পয়সা হয়ে যাবো তখন ভাই উটের খামারও দিয়ে দিব নি ভাই, আমার আর ভালো লাগে না। যাই হোক, ওইদিকে আর না যাই, কষ্টের কথা বলতে থাকলে বলতেই থাকতে ইচ্ছা করবে। অ্যান্ড লেটস টক অ্যাবাউট এনস্যাম্বল। এখন এই এনস্যাম্বল জিনিসটা কি? মেশিন লার্নিং এর মেইন হিরোটা হচ্ছে মডেল, তাই না? আমরা যাই করি না কেন সবকিছুর প্রধানই থাকে হচ্ছে একটা মডেল। এখন এই মডেলগুলা বিভিন্নভাবে তৈরি হইতে পারে। তার ভেতরে কিছু কিছু মডেল থাকে যেগুলো নিয়ে আমি এই সিরিজের শুরু থেকেই কথা বলতেছি। সবগুলা মডেলই ছিল স্ট্যান্ডালোন মডেলস, এগুলাকে আমি স্ট্যান্ডালোন মডেলস বলতে পারি। এবং এই স্ট্যান্ডালোন মডেলসগুলার একটা খুবই কি ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এই সবগুলা মডেলই একটা ম্যাথমেটিক্যাল, লজিস্টিক্যাল, প্রবাবিলিস্টিক অ্যালগোরিদমের উপরে বিল্ড করা, এবং ওই সকল প্রসেসের মাধ্যমেই এটা আসলে ইনপুট থেকে প্যাটার্ন বুঝতে পারে এবং প্রেডিকশন করতে পারে। কিন্তু এটাই একমাত্র ওয়ে না যার মাধ্যমে একটা মডেল আসলে তৈরি হইতে পারে। আরেকটা ওয়ে হচ্ছে এই এনস্যাম্বল মডেলসকে তৈরি করা। এখন এই এনস্যাম্বল মডেলস বলতে আমি আসলে কি বুঝাইতেছি? এনস্যাম্বল কোনো মডেল না, এটা একটা মেথড। এটা হচ্ছে একটা মডেল তৈরি করার মেথড, যেটা কোনো একটা স্ট্যান্ডালোন মডেলের পারফরমেন্সকে ইমপ্রুভ করতে পারবে। এবং সাথে সাথে এনস্যাম্বল মেথডটা সবচেয়ে বেশি পপুলার, আর সাথে সাথে সবচেয়ে বেশি ইজিও বুঝার দিক থেকে। সো এই ক্ষেত্রে এনস্যাম্বল মডেল আপনাদেরকে দেখাইতেছি জানি আমার কষ্টটা কম হয়। তো এনস্যাম্বল মেথড নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং দেখার চেষ্টা করব যে কিভাবে আসলে একটা এনস্যাম্বল মডেল তৈরি হয়। এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে প্রত্যেকটা এনস্যাম্বল মডেলেরই একটা বেস অ্যালগোরিদম থাকে, যেটা হচ্ছে পূর্ববর্তী কোনো একটা স্ট্যান্ডালোন মডেল, এবং এনস্যাম্বল মেথডের মাধ্যমে সেটার পারফরমেন্সটা ইমপ্রুভ করাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। যদি আপনারা এই সিরিজের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা জানেন যে আমাদের মেশিন লার্নিং মডেলগুলো আসলে অত ভালো না প্যাটার্ন রেকগনিশনের দিক থেকে, এবং মাঝে মধ্যে এটা খুবই খারাপ পারফরমেন্স করতে পারে, এবং সেই পারফরমেন্স ভালো করার জন্য আমাদের অন্য লেভেলের কাজ করতে হয়। এবং আপনি যখন একটা ডাটা সেটের উপরে ওই সকল কাজ করার পর একটা মডেলকে ট্রেন করলেন, তারপরেও দেখবেন যে ওই মডেলটা খারাপই পারফর্ম করতেছে, আপনার মুডটা খারাপ হয়ে যাবে গা, এবং আপনার আবার মনে হইব যে ভাই গ্রামের বাড়িতে যে কেল্লে গরুর খামার দিলাম না ভাই, আমার কেল্লেগা যিনি মনে হইতেছে যে আমার গরুর খামার দিলে প্রচন্ড ভালো লাগতো, এর লেগে আমি এখনো গরুর খামারেই পড়ে আছি। যাই হোক, ওইদিকে আর বারবার না যাই, মনে কষ্ট হইতেই থাকবো। আপনাদের সাথে এনস্যাম্বল মেথড নিয়ে কথা কই কেমনটা লাগে। সো এনস্যাম্বল মেথড আসলে কি করে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে। এনস্যাম্বল মেথডের একেবারে বেসিক স্ট্রাকচারটা এরকম: অনেকগুলা বেস মডেলকে নেওয়া হবে এবং সবগুলা বেস মডেলকে ট্রেন করা হবে আলাদা আলাদা ভাবে। এই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা মডেল ইন্ডিভিজুয়ালি ট্রেন্ড হবে এবং প্রত্যেকটা মডেলের থেকে আউটপুটটাকে নিয়ে নেওয়া হবে
এবং তারপর সেই আউটপুটটাকে কম্বাইন করা হবে। যদি আপনার আউটপুটটা রিগ্রেশন ডাটা হয় তাহলে আপনারা খুব সুন্দরভাবে অ্যাভারেজটাকে নিয়ে নিতে পারেন, কিন্তু যদি এটা ক্লাসিফিকেশন ডাটা হয় তাহলে মেজরিটি ভোটের মাধ্যমে আপনারা সেটাকে নিয়ে নিতে পারেন। অ্যান্ড দ্যাটস ইট। এনসেম্বল মেথডের মেইন স্ট্রাকচারটাই এরকম। আপনার কাছে একটা বেস মডেল থাকবে এবং আপনি সেই বেস মডেলটাকে অনেকবার তৈরি করবেন এবং অনেকবার ট্রেন করবেন। অনেকবার ট্রেন করার পর আপনি সবগুলোর আউটপুটকে নেবেন, সেগুলোকে কম্বাইন করবেন, যে আউটপুট হবে সেটাই হবে আপনার এনসেম্বল মডেলের মেইন আউটপুট। অ্যান্ড দ্যাটস ইট। আমি ভিডিও এখানেই শেষ করে দিতে পারি। যদি করতে পারতাম তাহলে ভালোই হইতো, কিন্তু এটার ভেতরেও একটা টুইস্ট আছে। আশা করি আপনারা বেসিক স্ট্রাকচারটাকে বুঝতে পারছেন এবং এখন আমাদের আরো গভীরে ঢোকা উচিত। এই ক্ষেত্রে গভীরে ঢোকা বলতে আমি কি বুঝাইতেছি, আমাদের এই স্ট্রাকচারে কিছু ইস্যুস আছে। প্রথম যে ইস্যুটা সেটা হচ্ছে আমাদের প্রতিটা মডেল যদি সেম ডাটার উপরে ট্রেন হয় তাহলে আউটকামটাও সেম হওয়ার কথা, তাই না? যদি সেম ডাটার উপরে ট্রেন হয় তাহলে আমাদের আউটকামটাও এক্স্যাক্টলি সেম টু সেম হবে। সো সবগুলা সেম আউটকামকে যদি কম্বাইন করি তাহলে আমি আসলে ইন দি এন্ড আমাদের এই বেস মডেল যেই প্রেডিকশনটা করতেছে সেটাকেই আউটপুট আকারে দেখাইতেছি। তাহলে লাভটা হইলো কি ভাই? কম্বাইন করা হইল না। এনসেম্বল মডেলের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে একটু ক্লেভার থাকা। আপনারা যদি গত ভিডিওগুলা ঠিকঠাকভাবে দেখা থাকেন এবং বিশেষ করে ডিসিশন ট্রি মডেলের ভিডিওগুলা দেখা থাকেন তাহলে আপনারা এটা জানেন যে একটা ডাটা সেটের ভেতরে কোনো একটা ফিচার অন্যান্য ফিচার থেকে আলো হবে, সেগুলো কম ইমপিউরিটি ভ্যালু বিশিষ্ট হবে এবং সেগুলোর মাধ্যমে ডিসিশন মেক করাটা সহজ হবে। সো সেগুলো আমাদের প্রায়োরিটি নাম্বার 1 এবং সেগুলোর মাধ্যমে আমাদের মডেলটা যদি আমরা ট্রেন করি তাহলে আমরা ভালো একটা আউটপুট পাইতে পারি। সো প্রথম যে ইস্যু সেটা হচ্ছে আমাদের মডেলগুলোর জন্য সেম ডাটা রাখা যাবে না এবং এটাকে বলা হয় বুটস্ট্র্যাপিং। এবং বুটস্ট্র্যাপিং করার সময় যে কাজটা হয় সেটা হচ্ছে আমরা আমাদের ডাটা সেটটাকে নিব এবং সেটাকে র্যান্ডমলি স্যাম্পলিং করব এবং এই ক্ষেত্রে আমাদের ডাটা সেটের সাইজ সেম থাকবে। লেটস সে আপনাদের ডাটা সেটে 100টা রো আছে, র্যান্ডম স্যাম্পলিং করার পরও 100টা রোই থাকবে, কিন্তু এই 100 রো থেকে কিছু কিছু ডাটা আমরা সরায় দেব। সো আমাদের আগের যে ইনফরমেশন ছিল সেটা থেকে কিছু ইনফরমেশন কমে যাবে এবং সেই সকল ইনফরমেশনকে আমি রিপ্লেস করে দিব র্যান্ডম কিছু সিলেকশনের মাধ্যমে। সো আমাদের কাছে যদি এরকম কোনো সিনারিও হয়, ধরেন আমাদের ডাটা সেটের ভেতরে 100 রো আছে এবং সেখান থেকে আমি 5টাকে সরায় দিতে চাই। সো 5টা স্যাম্পলকে আমি সরায় দিলাম এবং এই 5টাকে অবশ্যই রিপ্লেস করতে হবে। যেহেতু র্যান্ডম স্যাম্পলিং এর পর আমাদের ডাটা সেটের সাইজ সেম থাকবে, সেহেতু আমাদের এই এক্সট্রা যে 95টা স্যাম্পল ছিল সেগুলো থেকে র্যান্ডমলি আমরা কয়েকটাকে সিলেক্ট করব এবং সেগুলোকে রিপিট করার মাধ্যমে আমাদের এই 5টাকে ফিল আপ করে দেব। এবং এতে করে কি হবে, আমাদের মডেলগুলা র্যান্ডমলি কিছু ডাটার উপরে ট্রেন হবে বেশি এবং কিছু ডাটার উপরে কখনোই ট্রেন হবে না। এবং যে সকল ডাটার উপরে ট্রেন হবে না সেগুলোকে বলা হয় আউট অফ দ্য ব্যাগ। আমরা আমাদের এই স্যাম্পল সেটটাকে আসলে ব্যাগ আকারে ধরে নিতেছি একটা, এবং এই আউট অফ দ্য ব্যাগ মাঝে মধ্যেই 37%-এর কাছাকাছি হয়। সো আমাদের ডাটা সেটের ভেতরে যতগুলো স্যাম্পলই থাকুক না কেন, অলমোস্ট 37% অফ দ্য স্যাম্পল ডিলিট করা হবে এবং র্যান্ডমলি বাকি স্যাম্পলগুলোর মাধ্যমে সেগুলোকে ফিল আপ করে দেওয়া হবে। অ্যান্ড দেন আমরা আমাদের এই মডেলগুলোকে একে একে ট্রেন করতে পারি। সো মডেল যতগুলো হবে আমাদের এনসেম্বল মডেলের ভেতরে, ঠিক ততগুলাই আমাদের ডাটা সেট তৈরি করতে হবে। কিসের মাধ্যমে? বুটস্ট্র্যাপিং এর মাধ্যমে। এবং আমরা যদি এখন আমাদের মডেলগুলোকে ট্রেন করি তাহলে প্রত্যেকটার আউটকাম একটু ডিফারেন্ট হবে। এবং আপনারা যদি অ্যাগেন গত ভিডিওগুলো দেখা থাকেন, এই ভিডিওটার জন্য গত ভিডিওগুলো দেখা খুবই জরুরি এবং সাথে সাথে স্ট্যান্ড অ্যালোন মডেলসের ব্যাপারে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকা খুবই জরুরি। যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই 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 দেখে আসবেন। এবং যদি আপনারা দেখা থাকেন তাহলে আপনারা জানেন যে আমাদের স্ট্যান্ড অ্যালোন মডেলগুলা কত ইজিলি ওভারফিটেড হইতে পারে এবং সাথে সাথে আন্ডারফিটেড হইতে পারে। কিন্তু আমরা যদি এই প্রসেসের মাধ্যমে যাই যেখানে আমরা ইচ্ছা করে আমাদের মডেলগুলাকে ওভারফিটেড করতেছি এই র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে, তাহলে আমাদের মডেলগুলা প্রেডিকশনের সময় একটু খারাপ পারফর্ম করতে পারে, রাইট? কিন্তু
এখানেই আসে ওই ক্লেভারনেসটা। আমরা যখন আমাদের এই মডেলের প্রেডিকশনগুলোকে কম্বাইন করে দিব, তখন আসলে আমাদের মডেলটা সামহাও ভালো পারফর্ম করা শুরু করবে। কেন হইতেছে এটা কি আপনারা সামহাও অনুমান করতে পারেন? জাস্ট ভিডিওটা পজ করে 5টা মিনিট ভাবার চেষ্টা করেন যে আসলে কেন এরকমটা হবে। আমরা ওভারফিট করার পরেও কেন আমাদের এই সবগুলা মডেলের কম্বাইন্ড রেজাল্ট সঠিক হইতে পারে। কারণটা বলে দিই। কারণটা হচ্ছে এই যে প্রত্যেকটা মডেল আলাদা আলাদা ডাটার উপরে ওভারফিট হইতেছে। কোনো ডাটা সেট একে অপরের সাথে সিমিলার হবে না, এবং যখন মডেল 1টা একটা ক্লাসের উপরে ওভারফিটেড হইল, মডেল 2 হয়তোবা অন্য আরেকটা ক্লাসের উপরে ওভারফিটেড হবে, মডেল 3 হয়তোবা অন্য আরেকটা ক্লাসের উপরে ওভারফিটেড হবে, মডেল 4 হয়তোবা দুইটার উপরেই ভালোভাবে প্যাটার্ন বুঝতে পারবে, মডেল 5 হয়তোবা বেটার হইতে পারে। আমি রিয়েলাইজ করছি এখানে মডেল 4 লিখে রাখছি আমি, ওয়াও, মডেল 5 লেখা উচিত ছিল। অ্যান্ড যখন আপনারা প্রত্যেকটা রেজাল্টকে কম্বাইন করবেন, তখন আপনি একটা অ্যাভারেজ ফলাফলকে পাবেন। এবং এতে করে কি হইতেছে, আপনার প্রত্যেকটা মডেল কোনো একটা ক্লাসকে অথবা দুইটা ক্লাসকেই খুব ভালোভাবে শিখতে পারতেছে, এবং যে আউটকামটা আপনি পাইতেছেন ইন দি এন্ড, সেটা আসলে সবগুলা মডেলের পারফরমেন্সের কম্বিনেশন। এবং আপনি আপনার এই সবগুলা ওভারফিটেড মডেল, যেগুলো আসলে টেস্টিং সেটের উপরে ভালো পারফর্ম করার কথা না, সেগুলো থেকে একটা ভালো পারফরমেন্স আপনি পাইতেছেন। এবং এটাই হচ্ছে বেসিক মেথোডোলজি অফ এনসেম্বল মডেলস। এনসেম্বল মডেলস স্ট্যান্ডালোন কোনো মডেল না, এটা স্ট্যান্ডালোন মডেলের পারফরমেন্সকে কম্বাইন করে দিতে পারে। এটাকে আমি মাঝে মধ্যে একটা বাক্সের সাথে তুলনা করতে পছন্দ করি। আপনার ডাটাগুলোকে নেবেন, একটা বাক্সের ভেতরে ভরে দিচ্ছেন, এখন বাক্সটারে আপনারা ঝাঁকানো শুরু করছেন। আপনাকে বলা হয়েছে যে এখান থেকে আপনি শুধুমাত্র 70% ডাটাকে বের করে নিয়ে আসতে পারেন। সো আপনি হাত দিয়ে জাস্ট 70% ডাটাকে নিয়ে আসছেন এবং আপনার মডেলকে বলছেন শিখ। আপনার মডেল শিখলো, আপনি আবার সকল ডাটা নিলেন, আবার বাক্সটা ঝাঁকাইলেন, 70% ডাটা বের করলেন, মডেলরে শিখাইলেন, এবং এভাবে আপনি অনেকবার করার পর আপনার সবগুলা মডেল যেগুলোকে একত্র করে যে রেজাল্টটা আপনি পাবেন, সেটা সামহাও ভালো হবে। অ্যান্ড মাঝে মধ্যেই এটা স্ট্যান্ডালোন মডেল থেকে বেটার পারফর্ম করতে পারে। সো আপনি যখন এনসেম্বল মেথডকে ব্যবহার করতেছেন, আপনি একই সাথে ভ্যারিয়েন্স কমাইতেছেন, সাথে সাথে ওভারফিট ইচ্ছা করে করতেছেন, কিন্তু টোটাল মডেলের ওভারফিটনেস কম হইতেছে, এবং সাথে সাথে আপনার মডেল যেটা স্ট্যান্ডালোন মডেল ছিল, সেটা এখন সামহাও স্টেবিলাইজড হয়ে গেছে। আগে একটু আনস্টেবিলাইজ ছিল, এখন সবগুলো একসাথে করার কারণে আপনার একটা স্টেবল পারফরমেন্স আসতেছে। এবং আপনাদেরকে এতক্ষণ ধরে আমি যেই জিনিসটা এক্সপ্লেন করলাম, সেটাকে বলা হয় ব্যাগিং মেথড। এবং এই মেথডটা খুবই পপুলার, এবং এই মেথডটা বুঝাও ইজি, এবং সাথে সাথে এক্সপ্লেন করাও ইজি, এই কারণেই আমি এক্সপ্লেন করতে পারছি। এছাড়াও আরো অনেক ধরনের এনসেম্বল মেথডস আছে। তার ভেতরে একটা মেথডের নাম হচ্ছে বুস্টিং, এবং আরেকটা মেথডের নাম হচ্ছে স্ট্যাকিং। ব্যাগিং মেথডস দেখতে এরকম দেখা যায়। বুস্টিং মেথডটা একটু ডিফারেন্ট। বুস্টিং এর ক্ষেত্রে আপনারা এরকম মাল্টিপল সেম মডেলকে তৈরি করবেন, কিন্তু ট্রেনিং প্রসেসটা একটু ডিফারেন্ট হবে। ধরে নেন আপনি একটা মডেলের জন্য কিছু ডাটাকে বুটস্ট্র্যাপ করলেন, সেম টু সেম র্যান্ডম স্যাম্পলিং, এবং আপনার মডেলটাকে আপনি ট্রেন করলেন। ট্রেন করার পর আপনি সরাসরি সেটাকে অন্য মডেলের পারফরমেন্সের সাথে কোনোভাবেই কম্বাইন করবেন না। আপনি সবার প্রথমে যে কাজটা করবেন সেটা হবে, আপনার যে বুটস্ট্র্যাপ করার ডাটাটা ছিল, এটাকে আপনি এখন ওয়েট দেওয়ার চেষ্টা করবেন। আপনার মডেলটা কোনো একটাতে ওভারফিট হয়ে গেছে এবং কোনো একটাকে খুব খারাপভাবে ক্লাসিফাই করতে পারতেছে অথবা প্রেডিক্ট করতে পারতেছে, এবং আপনার কাজ হবে সেটাকে আইডেন্টিফাই করা। ধরে নেই যে আপনার মডেলটা আপনার ডাটা থেকে এক্স ক্লাসটাকে খুব বাজেভাবে আইডেন্টিফাই করতেছে। সো আপনি কি করবেন, এই এক্স ক্লাসের পরিমাণটা বাড়ায় দিবেন, যেন আপনার মডেলটা এক্স ক্লাসটাকে এবার ভালোভাবে শিখতে পারে। আপনি আপনার মডেল
মডেলের পারফরম্যান্সের হিসাবে আপনার ডাটার ক্লাসটাকে বাড়ায় দিলেন এবং এখন আপনি এই কাজটা করার পর মডেল 2 কে এটা পাস করবেন এবং মডেল 2 সেম টু সেম প্রসেসের ভেতর দিয়ে যাবে, ডাটাকে ইভ্যালুয়েট করবে, ক্লাসটাকে ওয়েট দিবে, তারপর পরের মডেল, দেন ফাইনালি এভাবে চলতে চলতে এটা সেম টু সেম প্রসেসের মাধ্যমে অ্যাগেন অ্যান্ড অ্যাগেন রিপিট প্রসেসে চলতে থাকবে এবং ফাইনালি মডেল 5-এ গিয়ে এটা যে আউটকামটা দিবে সেটাই হবে আপনার মেইন আউটকাম এবং এটাকে বলা হয় বুস্টিং। বুস্টিং নামটা আসছে এখান থেকেই যে আপনি আসলে আপনার মডেলের পারফরমেন্সটাকে বুস্ট করার চেষ্টা করতেছেন প্রতি ধাপে ধাপে এবং এটা অবশ্যই একটা সিকোয়েন্সিয়াল প্রসেস। আগেরটার মতো প্যারালালি সব কিছু হইতেছে না যে আপনি প্রত্যেকটা মডেলকে একই সাথে ট্রেন করবেন তারপরে রেজাল্টগুলোকে কম্বাইন করবেন, না, এই ক্ষেত্রে আপনি সিকোয়েন্সিয়ালি একটা মডেলকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছেন এবং ফাইনালি আপনি যে রেজাল্টটা পাবেন সেটা হবে আপনার মেইন আউটপুট। এবং এতে করে কি হইতেছে, অ্যাগেন আপনি এখন বাচ্চা আসলে আপনার মডেলের প্যাটার্ন রেকগনিশন এবিলিটিটাকে বাড়াইতেছেন এবং এতে করে একটা কাজ হইতে পারে যেটা হচ্ছে যে আপনার বায়াসটা একটু বাইরে যেতে পারে, কারণ প্রত্যেকটা মডেল আপনার ডাটা সেট থেকে শিখতেছে এবং নতুন প্যাটার্ন শেখার চেষ্টা করতেছে। সাথে সাথে আপনার কোনো একটা ক্লাস যদি ইমব্যালেন্সড হয়ে থাকে সেই ক্লাসের প্যাটার্ন আপনি জোর করে ওকে শিখাইতেছেন, এতে করে অন্যান্য ক্লাসের প্যাটার্ন একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে এবং এতে করে আপনার মডেলটা একটু আন্ডার ফিটেড হইতে পারে। সো এই ক্ষেত্রে আপনার বায়াসটা একটু বাইরে যাবে, কিন্তু আপনি যেহেতু প্রতি ধাপে ধাপে আপনার মডেলটাকে ইমপ্রুভ করতেছেন আপনার ডাটা সেটে ছোটোখাটো টুইক্স করার মাধ্যমে, সেহেতু আপনার মডেলটা ফাইনালি যে আউটপুটটা দিবে সেটা আসলে স্যাটিসফ্যাক্টরি হওয়ার সম্ভাবনা বেশি এবং এদিক থেকে আপনার মডেলটা খুবই কমপ্লেক্স প্যাটার্নও ধরে ফেলতে পারে এই প্রসেসের মাধ্যমে এবং এটাকে বলা হয় বুস্টিং। এবং আরেকটা আছে সেটার নাম হচ্ছে স্ট্যাকিং, ওইটা আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম। আমার মনে হয় আপনারা যদি ব্যাগিং এবং বুস্টিং এর এই নলেজটাকে ব্যবহার করেন এবং ভালোভাবে যদি আপনারা এই দুইটা মেথডকে বুঝা থাকেন তাহলে আপনারা স্ট্যাকিংও খুব ইজিলি বুঝতে পারবেন। অ্যান্ড এই সকল মেথড যেহেতু আপনাদেরকে শিখাইছি এইটার উপরে ডিপেন্ড করা একটা মডেলও আপনাদেরকে শিখাইতে হবে। সো আগামী ভিডিওতে আমি আপনাদের সাথে এনসেম্বল একটা মডেল নিয়ে কথা বলতে যেতেছি যেটা আমার ফেভারিট মডেল বলা যায় এবং ওইটা নিয়ে অনেক লম্বা আলোচনা আপনাদের সাথে করতে হবে, খুব সম্ভবত 2টা ভিডিও লাগবে ওইটা ফুল বুঝাইতে গেলে। সো আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ব্যাগিং, বুস্টিং এবং এনসেম্বল মেথড সম্পর্কে ভালো একটা ধারণা দিতে পারছি এবং কিভাবে কাজ করে সেটা আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের এখন খামার তৈরি করার ইচ্ছাটা আরও বেশি বেড়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। না করলে কিন্তু ভাই আমি জামুগা গরুর খামার দিতে হইব ভাই, আমি আঁশের ডিম খাইতে ইচ্ছা করতেছে কি লেগে জানি, আঁশ পালুম সে হইব কয়েক কয়েক করে সারা দিন ধরে খালি পানির মধ্যে সাঁতার কাটবো, লেঞ্জা নাড়াবো, অন্য লেভেলের মজা লাগবে। যাই হোক, ওইসব ইমাজিন করে কাটায় দিই। আবার পরের ভিডিওতে আপনাদের সাথে কথা হবে বয়স।